বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম তাজুল ভাই আপনার কাছে, যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কেউ যদি মেয়র নির্বাচিত হয় তাহলে একটা অভিযোগ আমরা শুনি যে তার ঠিকমতো বরাদ্দ পাচ্ছে না, সরকারের সহযোগিতা পাচ্ছে না, এমন সব বিষয়। আপনিও একটু ইঙ্গিত দিলেন যে সরকারি দলের কেউই মেয়র নির্বাচিত হলে, সরকার সমর্থিত কেউ মেয়র নির্বাচিত হলে তার জন্য কাজ করা অনেক সহজ হয়ে যায়। এই বিষয়টি কি ঠিক? মানে না, এটা আমি বলি যতটুকু তারা অভিযোগ দেয়, এখানে যখন নাকি অন্য দল থেকে হয় তখন তারা তাদের দলের নির্দেশনা মেনে কাজ করে। তো তাদের দল চাবে একজন যে মেয়র যে সরকার কেন দলের ক্ষমতা আছে, নির্দেশনা মেনে কাজ যে করবে? সময় আমি একটু বলি, যখন নাকি তারা যে দলের নির্বাচিত হয়, যদি সরকার দল ছাড়া অন্যদের হয়, তো তখন হয় কি, তাদের যে দলের থেকে নির্বাচিত হয় তাদের দল হয়তো তাকে নিয়ন্ত্রণ করে যে তুমি সরকারের বিরুদ্ধে শুধু অভিযোগ উত্থাপন করবে, কাজ করবে না। তো এটা একেবারে যে আমি কথাটা যেটা বলছি, আপনি কিন্তু বাস্তবতার সাথে কিন্তু যথেষ্ট অসংখ্য উদাহরণ দিয়ে আমি মানে ইন্টেনশনালি যেমনি করে তেমনি ভাবে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ গত মেয়াদে মেয়র মঞ্জুর সাহেবের কয়েকদিন আগে টেলিভিশনের একটি সাক্ষাৎকারে আমি দেখলাম যে উনি বলছেন যে আমি যখন যা সরকারের কাছ থেকে বরাদ্দ চেয়েছি সব বরাদ্দই আমি সরকার থেকে পেয়েছি। তো তাতে করে তো ওনার বক্তব্য যদি এটা হয় তাইলে উনি কিন্তু এটা আমি নিজের কানে শুনেছি, আমার মনে হয় আরো অনেক দর্শক কিন্তু বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর হয়নি, চট্টগ্রাম নগরের অনেক সমস্যাই বৃদ্ধি পেয়েছে অতীতের তুলনায়। তো সঙ্গত কারণে এই অভিযোগগুলি যতটুকু বাস্তব তার চেয়ে বেশি বাড়তি অভিযোগ দেওয়া হয় এবং সেই বাড়তি অভিযোগগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করা হয়। তবে আমি যে জিনিসটা বলবো, আমি মনে করি যে জনগণ স্বাভাবিকভাবে, বাংলাদেশের জনগণ আর অতীতের মতন অবস্থায় নেই। এখন আমরা অর্থনৈতিক স্বাবলম্বিতা সহ, আমাদের খাদ্য নিরাপত্তা সহ আমাদের অনেক সমস্যা সমাধান করে জনগণের অর্থনৈতিক অবস্থা এখন আজকে অনেক একটি মর্যাদাপূর্ণ জায়গায় আছে। তো স্বাভাবিকভাবে জনগণ এখন যথেষ্ট এম্পাওয়ার্ড, কারেজিয়াস টু টেক ডিসিশন রাইটলি ফর দেয়ার বেটার ফিউচার। তো আমি মনে করি এটা করতে গিয়ে জনগণ এইবারের মেয়র নির্বাচনে স্বাভাবিকভাবে সঠিক সিদ্ধান্তটা যদি নেয়, আমি মনে করি নেবে। আর পেট্রোল বোমা সহ যে সমস্ত ন্যাক্কারজনক কর্মকাণ্ড আমাদের দেশে উত্থান হয়েছিল বিএনপি জামাতের যৌথ দায়িত্বে, সেইটা আমার মনে হয় জনগণ এটার থেকে বড় ধরনের শিক্ষা নেবে, এটা স্বাভাবিক আমি মনে করি। আর আপনি আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েই দিই যে বিএনপি জামাতের সাথে জামাতের রাজনৈতিকভাবে যেমন যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করার জন্য বিএনপির পক্ষ থেকে যে সহযোগিতাটি কি দেওয়া হয়েছে, তোদের ডিভিডেন্ড হিসেবে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জামায়াতের নেতাদের যখন বিচার হচ্ছে বিএনপি প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি, বিএনপি কোনো মন্তব্য আমরা পাইনি। এই মুহূর্তে আপনি হয়তো আমার কাছেও দৃশ্যমান কিছু নেই, কিন্তু আমরা কি দেখি নাই যে বিএনপি ম্যাডাম জিয়া যখন মিটিং করে তখন সেখানে গোলাম আজমের মুক্তি চাই, তারপর কামরুজ্জামানের মুক্তি চাই এবং যুদ্ধ অপরাধীদের চিহ্নিতগুলোর মুক্তি চাই বলে বিএনপির তারা যেহেতু জোটের শরীক, তারা মিটিং এ গিয়েছে, সেটা প্রকাশ করেছে। জোটের গিয়ে আপনি যুদ্ধ অপরাধী, তাহলে তো যুদ্ধ অপরাধীদেরকে যদি আপনি মুক্ত করে দেন, সেটা কখনো অস্বীকার করেনি যে জোটের, যদি যুদ্ধ অপরাধীদেরকে যদি আপনি মনে করেন যে স্বীকৃতি দেন, তো বাংলাদেশকে অস্বীকার করা হলো, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হলো, আমাদের এত মহান ত্যাগের প্রতি আপনি অসম্মান প্রদর্শন করলেন। তাইলে আপনার আর থাকলোটা কি? একটা রাজনৈতিক দলের একটা মূল মৌলিক ভিত্তি যেটা, সেটার প্রতি তো আপনি আমার মনে হয় যেন অসম্মান। আমি একটু আজম ভাইয়ের কাছে যাচ্ছি। আজম ভাই, সিটি নির্বাচনে ঢাকায় বিএনপি প্রার্থী সমর্থনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, তিনি সম্প্রতি একটা পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে সরকার নয়, নির্বাচনের সময় শক্তিশালী নির্বাচন কমিশনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এটা কি বিএনপিরও ভাষ্য? জি, আমি তার আগে আবারও 1-2 মিনিট নিতে চাই। আমার প্রিয় বন্ধু তাজুল ভাই বলেছেন যে মির্জা আব্বাস মেয়র থাকাকালীন তেমন কোনো উন্নয়ন হয়নি। দেখুন, মির্জা আব্বাসের বিষয়ে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাও বলেন যে তিনি যে স্বল্পকালীন সময়ে মেয়র ছিলেন তখন দৃশ্যমান অনেকগুলো কাজ করেছেন। মির্জা আব্বাস স্বল্পকালীন সময় ছিলেন কেন? হ্যাঁ, মানে পুরো 5 বছর ছিলেন না তো, উনি তো 2.5 বছরের মতো সময় ছিলেন, তারপরে তো নির্বাচন এলো। যেমন আমি গত সপ্তাহে বা এই সপ্তাহের প্রথম দিকে সময় টেলিভিশনে টক শোতে বসছিলাম, আমার সাথে বসছিলেন আওয়ামী লীগের একজন নেতা সুভাষ চন্দ্র রায়। তিনিও বললেন যে হ্যাঁ, মির্জা আব্বাস তার স্বল্পকালীন সময়ে, সুভাষ সিংহ রায়, সুভাষ সিংহ রায়, তিনিও বললেন যে হ্যাঁ, মির্জা আব্বাস দৃশ্যমান ভালো কিছু কাজ করেছেন।
তো এটা কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা বলেন যে রাজনীতির কারণেই শুধু বিরোধিতার কারণে বিরোধিতা না, মির্জা আব্বাসের সময়ে ঢাকাবাসী ভালো কিছু কাজ পেয়েছে, কাজেই এটা স্বীকার করতে হবে। এখন ভোট জনগণ দেবে, এটা আমি বলবো বিনয়ের সাথে। আরেকটা বিষয় যে বিরোধী মেয়র প্রার্থীরা আসলে কাজ করবার সুযোগ পাচ্ছে না। দেখুন, বরিশাল সিটি কর্পোরেশন বলেন, রাজশাহী বলেন, এই গাজীপুর বলেন, বিভিন্ন জায়গায় মেয়র প্রার্থীরা কিন্তু শুধু কাজের যে বরাদ্দ পাচ্ছেন না তাও না, রাজনৈতিক হয়রানিমূলক মামলায়ও কিন্তু কেউ কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন। অর্থাৎ বাংলাদেশে বিরোধী মতের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা কিন্তু আসলেই সরকার থেকে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, আসলে এটা সত্যি কথা। তো এখন কথা হলো এই যে পেট্রোল বোমার কথা, পেট্রোল বোমার রাজনীতিটাও আমরা করি না। আমাদের রাজনীতিটা, আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের সংগ্রাম হলো একটি গণতন্ত্রের যে একটি সবচেয়ে বড় স্তম্ভ নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমার প্রশ্নটাতে যদি একটু আসেন, ডক্টর ইমাজউদ্দিন আহমেদ যেটা বলেছেন এটা অত্যন্ত চমৎকার কথা বলেছেন, এই জন্যেই যে নির্বাচনকালীন সময়ে কিন্তু সকল ক্ষমতার আধার থাকতে হবে নির্বাচন তাহলে আপনারা কমিশনকে। আন্দোলনটা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পরিবর্তে আপনারা কোন পদ্ধতি, কোন সরকারের অধীনে হবে সেই দিকে যাচ্ছেন কেন? নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে তো সব সমস্যার সমাধান দেখুন, হয়েই যায়। নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্যও কিন্তু একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক সরকারের কাজ হবে পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে শক্তিশালী করা, নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠা করা, এটা কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের কাজ। আর সেজন্য একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনই আমাদের। জি, ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে উত্তর দেবেন আমাদেরকে। একটা ব্যাপার হচ্ছে রাস্তা কাটাকাটি নিয়ে আমি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু ওনার ক্ষমতার সময় একটা নিয়ম করেছিলেন যে রাস্তা কাটলে মেয়রের পারমিশন নিতে হবে। জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, যাতে স্ট্যাটুটরি বডিগুলো একটা হলিস্টিক অ্যাপ্রোচে শহরে কাজ করে, যেটা এখন আমরা বিশৃঙ্খলা দেখতে পাই। আর আমাদের সংবিধানের অনুচ্ছেদ 59-এ বলা আছে, আমাদের সংবিধানের খুব ইউনিক ফিচার আছে কিন্তু এখানে 3টা বিভাগের পাশাপাশি স্থানীয় সরকারের জন্য একটা সেপারেট চ্যাপ্টার আছে, আলাদা চ্যাপ্টার, কয়েকটা আর্টিকেল নিয়ে। সেখানে বলা আছে যে স্থানীয় সরকার স্থানীয় ব্যক্তিবর্গের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তো দীর্ঘদিন এই জিনিসটা আমাদের এখানে ছিল না। তো আমরা জেলা প্রশাসক দ্বারা প্রশাসিত হচ্ছিলাম অনেকদিন, এখন আমরা সামহাউ নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রশাসিত হব বা আমরা তাদের সার্ভিস পাবো। এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। আমি এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই যে অনেক সংঘাতময় রাজনীতির মাঝখানেও একটা গণতান্ত্রিক সমাধানের সূত্রপাত কিছুটা শুরু হয়েছে। তবে একটি আমার আপিল থাকবে যে নির্বাচনে যদি যেই জয়ী হবে, অবশ্যই যদি সরকার বিরোধীরা জয়ী হয় তাদের যেন সাসপেন্ড করা না হয়। এটা খুব ন্যাক্কারজনক একটা দৃষ্টান্ত তৈরি করে। আমি আমার সুন্দরগঞ্জ, আপনারা তো সরকারের ভিতরেও আছেন, আমরা সরকারের ভিতরে আপনারা কি দুইজন মন্ত্রী আছেন, দুইজন মন্ত্রী থাকা মানেই কিন্তু সরকারের ভিতরে থাকা না। দুজন মন্ত্রী থাকা অবশ্যই সরকারের ভিতরে থাকা না, এই কারণে বলছি কারণ এটা ক্যাবিনেটের একটা ছোট্ট অংশ। সরকারের ভিতরে থাকা অর্থ হচ্ছে দুটি দল মিলে সরকার গঠন করে। একদম শেষ সময় চলে এসেছে। আপনাদের ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। আমি শেষ করছি, আমার সময় কম আজকে। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।